ওয়াকফ বিল যখন তৈরি হলো 2024 সালে, যখন এই বিলটা প্লেস করা হলো পার্লামেন্টে, তারপরে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিকে দেওয়া হলো, যখন পার্লামেন্টে যার প্রতিবাদ করা হলো, যখন প্লেস করা হলো 2024 সালে, তখন থেকে আজ পর্যন্ত মুসলিম সমাজ বিশেষ করে তাদের সাথে আরও যত অন্য অন্য সমাজ, অন্য অন্য ধর্মের লোক জুড়ে গেছে। যখন জানতে পেরেছে কি এই বিলটা বেআইনি আছে, কালো আইন কেন, আমাদেরকে জানতে হবে এই আইনটা কালো আইন কেন। আমাদের সংবিধানে আর্টিকেল 14, আর্টিকেল 24, 25 এবং 29, এই চারটা আর্টিকেল প্রতি ধর্মের সমাজকে অধিকার দিচ্ছে কি সে নিজের ধর্মের কাজ, প্রার্থনা হোক, পুজো হোক, আরাধনা হোক, সে নিজের ভাবে করবে, নিজের জিনিসটাকে নিজের সম্পত্তির উপরে করবে, নিজের সম্পত্তিকে দান দিয়ে করবে। তো আমাদের মুসলিম সমাজে নিয়ম আছে, ওকে বলে ওয়াকফ বলে। ওয়াকফ মানে হলো এন্ডোমেন্ট। আমাদের দেশে একটা এন্ডোমেন্ট অ্যাক্ট, ট্রাস্ট অ্যাক্ট আছে। সব ধর্মের লোক যারা যারা নিজে নিজের ধর্মের কাজ করছে, ওরা সবাই এন্ডোমেন্ট অ্যাক্টের মধ্যে আছে, ওদের সাথে নিজের নিজের বোর্ড আছে। কিন্তু আমাদের ওয়াকফ বোর্ড যেহেতু একটাই বোর্ড, ওই বোর্ডের মধ্যে যত ওয়াকফ সম্পত্তি যারা দান করে, নিজের সম্পত্তিকে দান করে ঈশ্বরকে, আল্লাহকে মালিক বানিয়ে দেয়। তো আইন আছে, যখন আল্লাহকে মালিক বানিয়ে দেয়, নিজের সম্পত্তি দান করে দেয়, সেই সম্পত্তিকে ভোগ করবে কারা? ওই সমাজ ভোগ করবে চিরকাল। ওয়ান্স আ ওয়াকফ অলওয়েজ আ ওয়াকফ মানে হলো যখন ঈশ্বরকে দান করে দেওয়া হয়, ঈশ্বরের মালিকানা কেউ কেড়ে নিতে পারে না, এটা আইন আছে। কিন্তু এই সরকার একটা নতুন আইন তৈরি করে আনছে, যেখানে যেটা তার পিছনে তাদের কনস্পিরেসি আছে কি সেই আইন অনুসারে ওরা এই অধিকারটাকে কেড়ে নেবে। মানে ওরা বিচার করবে এই ওয়াকফ আছে কিনা, আপনি ওয়াকফ তৈরি করতে পারেন কিনা, আপনি দান দিতে পারেন কিনা, সব বিচার ওরা করবে। যেখানে অন্য অন্য ধর্মের ব্যাপারে সরকারের কোনো দখল নেই, দখল দিতে পারে না। এবং এই আমাদের ওয়াকফ সম্বন্ধেও সরকারের কোনো দখলে কোনো অধিকার নেই। কিন্তু ওরা একটা এরকম কালো আইন এনেছে, যেটা পাস করিয়ে ওরা দখল নিতে চাইছে। ওদের যে ইন্টেনশন আছে, ওদের নিয়তটা, ওটা নিয়তটা খারাপ। তার জন্য আমরা প্রতিবাদ করছি কি ভাই, কিভাবে তুমি তার অধিকার নিতে পারো? একটা মানুষ মুসলিম সমাজের, সে একটা ভালো কাজের জন্য, সমাজের একটা ভালো উন্নতি হোক, ভালো দান হোক, খেরাত হোক, প্রার্থনা হোক, পুজো হোক, ইবাদত হোক, যেটা মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, ইমামবাড়া, খানকা, এটা করছে কেন? কার জন্য? মুসলিম সমাজ এক জায়গা নিজেকে প্রার্থনার এটা বানিয়ে রাখতে পারে, মানে ভালো কাজ সাথে জুড়ে থাকতে পারে, তার জন্য করা হয়েছে। কিন্তু গভর্নমেন্ট কি করছে? গভর্নমেন্ট এই আইনটা যে এনেছে, সেখানে কি লিখছে জানেন? এই আইনে লেখা আছে কি না, আমাদের ওয়াকফ বোর্ডে 11টা মেম্বার মধ্যে বলছে 4টা মেম্বার মুসলমান থাকবে, বাকি অমুসলমান হতে পারে। যেখানে হিন্দু যে বোর্ড আছে, খ্রিস্টানের বোর্ড আছে, শিখদের বোর্ড আছে, পার্সিদের বোর্ড আছে, সেখানে পরিষ্কার লেখা আছে, আমাদের আর্টিকেল 14-এ লেখা আছে কি সেই ধর্ম লোক ছাড়া কোনো অন্য ধর্মের লোক তার মেম্বার হতে পারে না। যখন এটা স্পষ্টভাবে লেখা আছে, তো কি করে এই ওয়াকফ বোর্ডের মধ্যে অন্য অমুসলমান মেম্বার হতে পারবে? গভর্নমেন্ট কি বলছে? না, এখানে মেম্বাররা কারাপশন করছে, উল্টাপাল্টা করছে, ঘুষখড়ি করছে। তো তুমি যে অমুসলিম মেম্বার আসবে, সে কি দুধে ধোয়া হবে? এটা কি খুব ইমানদার হবে? তার কি গ্যারান্টি আছে? মানুষের কোনো গ্যারান্টি আছে যে তুমি যাকে আনবে সেটা খুব ইমানদার মানে লোক হবে, সে হিসাব করবে? কারাপশন তো সমস্ত ডিপার্টমেন্টে, গভর্নমেন্টের সমস্ত ডিপার্টমেন্টে কারাপশন আছে। তো এটা কোনো কারণ হলো না কি ওয়াকফ বোর্ডে যদি কোনো কারাপশন আছে, তো তুমি পুরো বোর্ডটা চেঞ্জ করে দেবে, আইনটা চেঞ্জ করে দেবে, অধিকার কেড়ে নেবে। এটা কিন্তু ভুল ওদের নীতি, ভুল ধারণা। ওরা একটা বাহানা দেখিয়ে একটা নতুন আইন এনে মুসলমান সমাজের
পুরো রাইটটা, অধিকারটা কেড়ে দিতে চাইছে। তার জন্য আজকে দেশের মধ্যে সমস্ত জায়গায় প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছে, অ্যাজিটেশন হচ্ছে। এখন অ্যাজিটেশন আন্দোলন আরও বাড়বে জানি না। আমি তো দেখছি কি জেনে শুনে কিছু লোক সরকারের মধ্যে চাইছে দঙ্গা হোক, এটা নিয়ে প্রতিবাদ হোক, ঝামেলা বাড়ুক। তাতে কি হবে, মেন জিনিসগুলোতে আমাদের দেশে যে আসল মুদ্রাগুলো থেকে মানুষের ধ্যান অ্যাটেনশনটা ডাইভার্ট করা যায়। এর পিছনে অনেক কনস্পিরেসি আছে। তো আমি কি বলতে চাই, ওয়াকফ একটা এন্ডোমেন্ট, একটা ট্রাস্ট যারা মুসলমানরা করে, নিজের জিনিসটাকে দান করে দিল এবং ওই জিনিস থেকে যা আয় ইনকাম আসবে সেটা ইয়তীম, মিসকিন, গরিব এদের জন্য ইনকামটা খরচা হবে এবং সমাজকে উঠানোর জন্য, সমাজের সাপোর্টের জন্য ওয়াকফ তৈরি করা হয়েছে। এবার কথাটা আছে এই এখন যে সরকার 2 বছর আগে থেকে একটা সোশ্যাল মিডিয়াতে একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করলো कि वक्फ সম্পত্তি ডিফেন্স রেলওয়ের পরে সবচেয়ে বেশি वक्फ সম্পত্তি কি করে হলো, वक्फ बोर्ड মালিক কি করে হয়ে গেল। 8 লক্ষ একর 9 লক্ষ একরের মালিক হয়ে গেছে। কি করে হলো? এটা ওরা কবজা করেছে, বেআইনি ভাবে নিয়েছে। এটা সমস্ত ভুল কথা আর এটা ঝুট কথা। আমরা জাস্টিস রাজেন্দ্র সচ্চর কমিটি রেকমেন্ডেশন রিপোর্ট আপনারা জানেন, সেখানে যে তখনকার সরকার জাস্টিস রাজেন্দ্র সচ্চরকে অ্যাপয়েন্ট করেছিল, ওনার সাথে পুরো কমিটি অ্যাপয়েন্ট করেছিল জানার জন্য যে মুসলমানদের অবস্থা, এর আর্থিক অবস্থা এত খারাপ কেন। তো ওই রিপোর্টে জাস্টিস রাজেন্দ্র সচ্চরের সাথে যে কমিটি ছিল তাদের মধ্যে একদম সদস্য, যার নাম আছে জাফর মেহমুদ, উনি আজকেও বেঁচে আছেন। ওনার সাথে আমার কথা হলো, উনি বললেন আমি যখন সচ্চর কমিটি রেকমেন্ডেশন আমরা তৈরি করি, রিপোর্ট তৈরি করি, তো আমি যত দেশে যত স্টেট আছে সমস্ত স্টেট থেকে, রাজ্য সরকার থেকে, ওয়াকফ বোর্ড থেকে আমি সমস্ত ইনফরমেশন নিলাম কার সাথে কোন ওয়াকফ বোর্ডে কত জমি রেকর্ডেড আছে। তো আমাকে টোটাল পুরো দেশের মধ্যে রেকর্ড পেল 6,90,000 একর। এবার শুনুন, 6,90,000 অফিসিয়াল ফিগার বলছি, এরা ওটা 6,90,000 একরকে 8 লক্ষ, 9 লক্ষ, 10 লক্ষ একর বানিয়ে এটা প্রপাগ্যান্ডা তৈরি করে এত চিৎকার করে করে মিথ্যা কথা বলেছে। মানুষ ভাবতে আরম্ভ করলো হ্যাঁ এটাই সৎ, কিন্তু এটা হোয়াইট যাকে বলে যে মিথ্যা কথা, এটা লাইজ আছে। ওরা প্রপাগ্যান্ডা করেছে, করে লোককে ইনস্টিগেট করেছে মানুষকে। দেখো এত সম্পত্তি কোথা থেকে তৈরি করলো, কিন্তু আমার থেকে ফিগার নিয়ে নিন আপনি, আমি সব ফিগার লিখে দিয়েছি এখানে। আসলে কিন্তু ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ সম্পত্তি সব থেকে কম। শুধু একটা ওড়িশা স্টেটে যত মন্দির বোর্ড আছে, ওদের বোর্ড তো আলাদা আলাদা হয়, একসাথে তো হয় না। আমাদের তো একটা বোর্ড মাত্র, ওদের তো 15টা বোর্ড থাকে এক একটা স্টেটে, এক একটা মন্দির, 2-4টা মন্দির একটা বোর্ডের আন্ডারে। ওটা টোটাল করা হয়েছে 12 লক্ষ একর শুধু ওড়িশা স্টেটে। আপনি আমার কথা মেনে নেবেন না যদি আমার কথা ভুল হয়। সমস্ত এখন আঁকড়া এসে গেছে, সমস্ত হিসাব আমরা পেয়ে গেছি। মাত্র ওড়িশা স্টেটে 12 লক্ষ একর জমি খালি মন্দিরের বোর্ডের আন্ডারে আছে। সেটা কথা কেউ বলছে না, তার হিসাব কেউ দিচ্ছে না কোথা থেকে এলো ওই জমিটা। এটা জমিন ল্যান্ড জিহাদ বলে একটা সমাজকে বদনাম করা হচ্ছে। এই সমাজের উপরে মানুষের ঘৃণা তৈরি করা হচ্ছে, হ্যাঁ, হেট্রেড, ঘৃণা তৈরি করে তাদের সাথে দঙ্গা লাগানো এদের ইন্টেনশন আছে। সেটার জন্য আমাদের প্রতিবাদ কি আমরা দেশে আছি যখন সবার রাইট আছে, নিজের সংবিধানের মধ্যে সবার অধিকার আছে, সেভাবে সেই অধিকারে আমরা সবাই চলছি। এখানে সরকারের কোনো অধিকার নেই কি সে একটা সমাজকে নিয়ে এরকম তৈরি করবে একটা কালো আইন, ওর উপর ওই এসে চাপ সৃষ্টি করবে ওই আইনটা মানার জন্য। এখানে গভর্নমেন্টের কোনো ইন্টারফারেন্স নেই। কেন জমিনগুলো গভর্নমেন্ট দান দেয়নি? আমাদের যত ওয়াকফ জমিনের দান দিয়েছে মানুষ, মুসলিম সমাজের মানুষ,
আর ওই জমিন একটা কারণ জন্য দান দিয়েছে, কবরস্থান আছে, ঈদগাহ আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে। তো সেটাতে যারা যা কাজ হচ্ছে সেটা আমরা নিশ্চয়ই জানতে পারছি। এক একটা এলাকায়, এক একটা গ্রামে এইসব জায়গা আছে বলে ওখানে লোক ভালো কাজের সাথে জড়িত আছে। নাহলে তো সব এখন মসজিদ থেকে আর আল্লাহর ভয় যখন মানুষের মন থেকে বেরিয়ে যাবে, তখন মানুষ তো আমরা যে চেষ্টা করছি বেঁধে রাখার জন্য সবাইকে, আমাদের ইয়াং জেনারেশন যে অন্য রাস্তা না, ইলিগাল ইমমরাল রাস্তা না তৈরি করে নেয়, তার জন্য আমরা এটার জন্য বেঁধে রাখছি। কিন্তু সরকারের যে নীতি যেটা এই বর্তমান কেন্দ্র সরকার যে করতে যাচ্ছে, সেটা কেন করতে যাচ্ছে আমি সমস্ত লিখে দিয়েছি বাংলায়, আপনি দেখে নিন, পুরো হিসাব লিখে দিয়েছি। কেন, কোথায় কোথায় ওরা অন্যায় করছে সেটা আপনারা পেপারে দিন, লোক জানুক, আমাদের দেশের লোক জানুক, আমাদের দেশের জনতা ওরা জানার দরকার আছে যে এই কালো আইনটা এর আগেনস্টে প্রতিবাদ কেন হচ্ছে, এজিটেশন কেন হচ্ছে, সেটা আমাদের দরকার আছে জানা। আর আপনার কোনো আরো প্রশ্ন যদি থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন আপনাকে। আজকে ওয়াকফ সম্বন্ধে কথাটা উঠছে, কোনো ভালো কাজ করতে পারছে না। আসল কথা, বাস্তব কথা আছে কি মোতাবল্লিরা এত গরিব, 75% ওয়াকফ জমি কিন্তু চাষের জমি আছে। এখন চাষের জমিটা 50,000 টাকা কাঠা তার দাম আছে দেখতে গেলে। এরা ল্যান্ড জিহাদ করে প্রপাগান্ডা করে এত জমি কোথা থেকে এলো তোর হিসাব নাও। এসে গ্রামে এসো, যদি 10 বিঘে 20 বিঘে জমি একটা ওয়াকফে আছে, তার কত মূল্য আছে, কত দাম আছে। গ্রামের মধ্যে 50,000 লাখ টাকা করে একটা কাঠা আছে। তো এরা কি করছে, এই যে কথাগুলো যেটা মানুষের সামনে আনছে না। 75% যত ওয়াকফ সম্পত্তি তো ক্ষেতের ধান চাষের জমি না, চাষিরা। তো সেই চাষের জমি নিয়ে কি করবে? ওখান থেকে চাষ যে আসে, মোতাবল্লি নিজে পেট ভরতে পারছে না। মোতাবল্লি এত গরিব হয়ে গেছে, সে যে ভালো কাজের জন্য দান করলো তার পূর্বপুরুষরা, মোতাবল্লি ওটা দিয়ে কোনো ভালো কাজ করতে পারছে না। কেন? ও নিজে গরিব, ও ওয়াকফ কন্ট্রিবিউশন দিতে পারছে না, ট্যাক্স দিতে পারছে না, খাজনা দিতে পারছে না। তো এটা গভর্নমেন্টকে তো দেখতে হবে, গভর্নমেন্ট তার দায়িত্ব নিয়েছে। একটা মানুষ আমাদের দেশে, একটা নাগরিক, সে যত জিনিস ব্যবহার করছে, কিনছে নিজের জন্য বা নিজের বাড়ির জন্য, সব জিনিসের ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স পেমেন্ট করছে। আমরা যে সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি আছে, তার জন্য প্রপার্টি ট্যাক্স, তার জন্য ইনকাম ট্যাক্স, সব রকম ট্যাক্স দিচ্ছি। তো যখন গভর্নমেন্ট আমার থেকে ট্যাক্স নিচ্ছে, তো গভর্নমেন্টের এটা কর্তব্য আমাকে প্রোটেকশন দেওয়ার, আমার ভালো করার। তো আমাদেরকে গভর্নমেন্ট এমনি ইতিম বানিয়ে ছেড়ে দিচ্ছে একটা সমাজকে, একটা সমাজের উপর এরকম অন্যায়, আর বাকি সমাজের জন্য অন্য চোখ, দুরকম ডাবল স্ট্যান্ডার্ড গভর্নমেন্ট। এই গভর্নমেন্টটা কিন্তু বেশি দিন টিকবে না, বেশি দিন চলবে না। এরকম নীতি যদি হয় ডাবল স্ট্যান্ডার্ড, তখন ওই গভর্নমেন্টকে এখানকার জনতা, আমাদের দেশের জনতা ওকে তুলে নিয়ে আসবে, ওকে কুর্সি থেকে নামিয়ে দেবে একদিন। দেখে দেবে আমার কথাটা, যেভাবে যদি গভর্নমেন্টটা যেভাবে কাজ করে যাচ্ছে। আচ্ছা, এই বিজেপি সরকার যেভাবে ধরেন এই ওয়াকফ সম্পত্তির উপরে নজর দিয়েছে, বা যে আইন এরা পাশ করছে, যে আইন আপনি দেখলেন কালকে, তো এই থেকে বাঁচার জন্যে আপনারা মানে কি পদক্ষেপ নিচ্ছেন, যে এখান থেকে বাঁচতে গেলে? বিজেপি সরকার হোক বা অন্য সরকার হোক, একটা আইনকে পাস করার জন্য পার্লামেন্টে প্লেস করতে হয়। তার জন্য এমপিরা, মেম্বার অফ পার্লামেন্টরা, ওরা তো সাপোর্ট করে। আমি এই মেম্বার অফ পার্লামেন্টের থেকে জিজ্ঞেস করতে চাই যে আপনারা শপথ নিয়ে নেন, যখন এমপি হন, মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার সময় শপথ নেন কি আমরা সংবিধানকে মেনে চলবো, সংবিধানকে, আমাদের দেশের সংবিধান যেটা আইনটা, আমাদের দেশের আইনটা, সেটাকে মেনে চলবো, সেটা ভাঙবো না। কিন্তু এরা কি এখন ওদের গোলাম হয়ে গেছে? এই যে এমপিরা যা সাপোর্ট করছে এরকম কালো আইনকে পাস করার জন্য, সেটা কি তাদের ইমান কোথায় গেছে? তারা কি গোলামি করছে সরকারের? যা সরকার বলবে তাই করবে? তো তোমাদের শপথ কোথায় গেল? কিসের জন্য শপথ তোমরা নিলে? যে আমরা সংবিধানের রক্ষা করব, আমরা শপথ নিচ্ছি, সব মিথ্যাবাদী। তার মানে তাদের উপর তো আমরা বলতে পারি, আঙুল তুলতে পারি। সে শপথ যখন নিয়েছে, সে দেখছে না কেন কি আইনটা কার বিরুদ্ধে যাচ্ছে, দেশের বিরুদ্ধে যাচ্ছে কিনা, একটা সমাজের বিরুদ্ধে যাচ্ছে কিনা। আপনার নাম?
আমার নাম আছে সৈয়দ ইরফান শের। ডেজিগনেশন? আমি আছি মোতাওয়ালি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি, প্রেসিডেন্ট। ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স। পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিকুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021।